আসসালামু আলাইকুম। আমাদের দৈনন্দিন জীবনে আমাদের যে খাওয়া-দাওয়া, খাদ্যাভ্যাস, আমাদের বাঙালিদের যেরকম বিরিয়ানি এবং মাংস খাওয়ার যে শখ, এগুলোর কারণে অনেক সময় দেখা যায় যে আমাদের গ্যাস্ট্রিকের সমস্যাটা অনেক বেশি বেড়ে যায়। বাইরের খাবার-দাবার, ঝাল নাস্তা-টাস্তা খাওয়ার কারণে এবং অনেক সময় এটা বেড়ে অনেক অনেক রোগী থাকে আলসারের দিকে চলে যায়। এটাকে আমাদের ভাষায় বলে পেপটিক আলসার ডিজিজ। আমরা আজকে এই ব্যাপারে কথা বলবো। শুধুমাত্র খাওয়া-দাওয়া না, এর সাথে একটা ব্যাকটেরিয়াও আসলে জড়িত। এ বিষয়ে আমরা আজকে জানবো। আমি সাথে আছি ডাক্তার এম আরিফ। সীতাকুণ্ড মা শিশু হাসপাতালের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। তো যাদের এরকম সমস্যাগুলো থাকে, অনেক সময় দেখা যায় বেশি বাইরের খাবার খাওয়া, ঝাল নাস্তা খাওয়া, এরপরে সিঙ্গাড়া, সমুচা এই ধরনের খাবার যারা সকালবেলা খায়। অনেকে আমার অনেক রোগী আছে যারা খালি পেটে চা খেতে পছন্দ করে। সকালবেলা চা খায়, 11টা বাজে খায়, 2টা বাজে খায়। দিনের মধ্যে 4 থেকে 5 বার চা খায় এবং দুধ চা খায়। তো এদের কিন্তু এই সমস্যাগুলো আসলে বাড়ে। অনেকে থাকে যে খাবারটা ঠিকমতো খায় না, সকালের নাস্তাটা অনেক দেরি করে করে। অনেকে থাকে যে খুব ব্যস্ত থাকে, যারা বিশেষ করে স্কুল কলেজে পড়ে, সকালের নাস্তা না করেই দৌড় মেরে স্কুলে বা কলেজে চলে যায়। তাদের কিন্তু এই সমস্যাগুলো অনেক বেড়ে যায় এবং তখন দেখা যায় যে পেটের খাবার ঠিকমতো হজম হচ্ছে না, পেটটা ফুলে আছে, পেটের মধ্যে ব্যথা করতেছে, বমি ভাব লাগতেছে, এরকম কিছু লক্ষণ আসলে থাকে। এবং স্বাভাবিক খাবার দাবার যেগুলো, ওগুলো অনেক সময় খেয়ে হজম হয় না। তো তখন আমরা গ্যাস্ট্রিকের ওষুধ, কিছু সিরাপ এবং এগুলোর পাশাপাশি আসলে কিছু নিয়ম মেনে চলতে বলি যে এই ধরনের খাবার দাবার থেকে নিজেকে দূরে রাখতে হবে, স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে হবে। এখন দুঃখের বিষয় হলো অনেক রোগীকে এরকম ওষুধ দেওয়ার পরও রোগীর আসলে সমস্যাগুলো ঠিক হয় না। তখন আমরা চিন্তা করি যে আসলে এটা অন্য কোনো প্রবলেম কিনা, পেপটিক আলসার ডিজিজ যেটাকে আমি বললাম, আলসারের রোগ কিনা। তখন ইনিশিয়ালি আমি একটা পরীক্ষা করে, এটা হচ্ছে একটা পায়খানা পরীক্ষা, এটাকে বলে স্টুল ফর এইচ পাইলোরি। এই যে এইচ পাইলোরি কথাটা বললাম, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়ার নাম বললাম। এই ব্যাকটেরিয়াটা যেটা আছে, এটা আমাদের পাকস্থলীতে যে ইনফেকশন করার পরে পাকস্থলীর মধ্যে অ্যাসিড কাজ করে তো খাবার হজম করার জন্য। তো ওই অ্যাসিডটাকে ট্যাকেল দেওয়ার জন্য একটা আলাদা লেয়ার থাকে, কেমন, যাতে করে অ্যাসিডটা পাকস্থলীর গায়ে না লাগতে পারে। উনি কি করে, এই ব্যাকটেরিয়াটা কি করে, ব্যাকটেরিয়া এসে এই লেয়ারটাকে খেয়ে ফেলে, আলাদা যে প্রোটেক্টিভ লেয়ারটা আছে। তখন এই অ্যাসিডটা সরাসরি আমাদের পাকস্থলীর গায়ের মধ্যে লাগে, মাঝখানে কোনো ব্যারিয়ার থাকে না। মাঝখানে একটা এরকম, আমি যদি এটা টিস্যু নেই, আমি ধরলাম এটা পাকস্থলী টিস্যু, এটা যে অ্যাসিডটা ওই টিস্যুটাকে খেয়ে ফেলে ওই ব্যাকটেরিয়াটা। তখন পেশেন্টের আলসারের ভাবটা অনেক বেশি বেড়ে যায়। ওই পরীক্ষা করলে ইজিলি বোঝা যায়। এবং এরপরে একটা থেরাপি আছে, এটাকে একটা চিকিৎসা পদ্ধতি আছে, ওটা আমরা 14 দিনের একটা মেডিসিন খেতে বলি, সকালবেলা এবং রাত্রেবেলা 2 বেলা করে। এতে অনেক রোগী ইমপ্রুভ করে যায় আলহামদুলিল্লাহ। তারপরেও কিছু রোগী দেখা যায় ভালো হয় না। তখন আমরা একটা এন্ডোস্কোপি করায় ফেলি। একটা এন্ডোস্কোপি করে ভিতরে ছবি তুলতে হয়, ছবি তুলে দেখতে হয় আসলে কোন কোন জায়গায় আলসার আছে এবং এটা কি টাইপের আলসার। তখন ওইটা অনুযায়ী, এবং এই ধরনের রোগীগুলো আমরা সাধারণত গ্যাস্ট্রোএন্টারোলজি বা গ্যাস্ট্রো লিভারের ডাক্তার দেখানোর জন্য বলি। তো এই পর্যন্ত কিন্তু বিষয়টা আসলে যেতে পারে। আমাদের একদম নিয়মিত এরকম অনেকগুলো রোগী আছে যাদের আগে আলসার ধরা পড়েছে, কিছুদিন পর পেট ব্যথা, বমি, অনেক কষ্ট পায় রোগীরা, এই কষ্টগুলো নিয়ে আসে। আসলে হাসপাতালে থাকলেই বোঝা যায় যে সুস্থ থাকার গুরুত্ব আসলে কতটুকু। তো আমি আপনাদেরকে বলবো, যারা আপনারা এখনো ভালো আছেন, সুস্থ আছেন, আপনাদের আলসারের কোনো প্রবলেম নাই, আপনারা আপনাদের জীবনযাপনের পদ্ধতিটা একটু রেগুলার করে ফেলেন, সকালে নাস্তাটা একটু তাড়াতাড়ি করে ফেলেন, পাশাপাশি আপনাদের বাচ্চাদেরকে ওই অভ্যাসটা তৈরি করে ফেলেন। বাইরের খাবার দাবার যেগুলো আছে, তেল ঝালের খাবার, এগুলো থেকে নিজেকে দূরে রাখেন। বাসা আপনারা রান্নাবান্না করলে তখনও তেলের পরিমাণটা একটু কম রাখবেন। ঝাল নাস্তা, স্ন্যাক্স এই জাতীয় খাবার থেকে নিজেকে বিরত রাখবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।